হ্যালো এভরিওয়ান। আজকে আমি ব্লগটা শুরু করছি। কালকে তো সারাদিনে আপনারা কোনো রকম ভিডিও পাননি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। শতদীপের মা কালকে সকালে এক্সপায়ার করেছে। তো আমরা তো কলকাতায় থাকি। এবার আমাদেরকে মানে খুব তাড়াতাড়ি করে কলকাতা থেকে জলপাইগুড়ি আসতে হয়েছে। তো সকালবেলায় মারা গেছে, আমরা এসে পৌঁছেছি প্রায় সন্ধ্যের দিকে। কারণ নেক্সট ফ্লাইট যেটা ছিল সেটা 12:30, তারপরে ছিল 4:45। মানে আমরা যদি 12:30টার ফ্লাইটটা করতাম তো বাড়ি থেকে, আমরা যখন জানতে পেরেছি 10টার সময়, তখন বাড়ি থেকে বেরিয়ে আমরা ফ্লাইট ধরতে পারতাম না। তো সেই জন্য আমাদেরকে আসতে, আমরা 4:45টার ফ্লাইট ধরেছি, এসে পৌঁছেছি আমরা প্রায় 6টার দিকে। তারপরে রাতের এই কাজকর্ম করে সমস্ত কিছু করে আর ওই জন্য সেই মানসিকতাও নেই। আর সতর্ক তো মানে একদমই প্রচন্ড পরিমাণ মানসিক একটা চাপে আছে, এটা স্বাভাবিক খুব থাকাটা। তো আমি এখন আছি আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো চলুন আমার বাড়িটা একটু ঘুরিয়ে দেখে। আমার মা ছোট মেয়েকে খাওয়াচ্ছে। মাকে তো আপনারা দেখেছেনই, মানে মাকে তো চেনেনি, কারণ মা তো কলকাতায় আসা যাওয়ার মধ্যে আছে। এই যে ছোট মেয়েকে খাওয়াচ্ছে, এই মা, তাকাও মা, ছোট মেয়েকে খাওয়াচ্ছে। ছোট মেয়ের তো খাওয়া নিয়ে আপনারা জানেনই, প্রচন্ড ভদ্র মহিলা সে। খাওয়া নিয়ে এখন তো শুরু হয়েছে, সে সবকিছু খেতে পারে কিন্তু ভাত খেতেই সমস্যা। আর মাকে তো আপনারা চেনেনই, মা তো কলকাতায় আসা যাওয়ার মধ্যেই আছে। আমাদের কলকাতার বাড়ির দিদিকে দেখেছেন, যে রান্নার দিদি, কাজের দিদি আছে। এ হচ্ছে আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে এই দিদি আসে কাজ করতে। এই যে আমার বোন, একে আপনারা সবাই ভিডিও কলে চেনেন, কিন্তু এই যে প্রচুর কাজ করে, শরবত বানায়। তো আমাদের তো মানে নিয়ম 13 দিনে শ্রাদ্ধ শান্তি করে তারপরে সমস্ত কিছু খাওয়া দাওয়া, মানে আমরা তো আর ভাত বা ওই জাতীয় জিনিস এখন খেতে পারবো না। খেতে পারবো 3 দিন পর থেকে খেতে পারবো। কালকে থেকে 3 দিন অবধি আমাদেরকে সাবু শরবত, তারপরে হচ্ছে সিন্নি, এই সমস্ত খেয়ে থাকতে হবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, মানে কালকে সকালে মারা গেছেন উনি। তো এবার কালকে সকালে যখন মারা গেছে, আমরা যখন জানতে পেরেছি 10টার সময়, উনি অ্যাকচুয়ালি 9:50-এ মারা গেছে। এবার হচ্ছে 10টার সময় আমরা যখন জানতে পেরেছি, তো আমাকে সমস্ত কিছু কালকে, তো সেরকম আমরা জানতামও না এরকম পরিস্থিতিতে মানে চলে আসতে হবে হঠাৎ করে। হঠাৎ খবর পেয়ে তখন তড়ি ঘড়ি সারা বাড়ি ঘরের সবকিছু গুছিয়ে, ফ্রিজে পুরো মাছ মাংস সবকিছু ভর্তি ছিল, সবজিতে ভর্তি ছিল। এতদিনের জন্য আসা, প্রায় 14-15 দিনের এখন এখানে থাকতে হবে, সেগুলো পরিষ্কার না করে এলে পরে গিয়ে দেখবো এমন অবস্থা হয়ে আছে, ফাঙ্গাস পরে সবকিছু পরে এমন অবস্থা, তখন গিয়ে আরো দুধছুটি হবে। সেই জন্য ফ্রিজ পরিষ্কার করে যা যা বাইরে জিনিস ছিল সেগুলো বাসন কোসন মেজে, দিদি এসেছিল কাজ করতে, দিদিও হাতে হাতে সাহায্য করেছে, কিন্তু বুঝতেই পারেন আমার তো দুটো একদম ছোট ছোট দুধের শিশু, মানে তাদের ওষুধ থেকে শুরু করে তাদের মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে সমস্ত, যেহেতু আমরা কালকে ফ্লাইটে এসেছি, তো মেডিকেল রিপোর্টটা সাথে রাখা খুব দরকার। আমি আরেকটা কথা এখানে বলবো, যারা ফ্লাইটে ছোট বাচ্চা নিয়ে যাতায়াত করেন, মেডিকেল রিপোর্টটা সবসময় সাথে রাখবেন। কারণ কি কত ফিট হাইটের ওপরে গেলে পরে বাচ্চাদের যদি কোনো কারণে শ্বাসকষ্ট বা ইন্টারনাল কোনো রকম সমস্যা হয়, তখন ওই মেডিকেল রিপোর্টটা ওদের দেখে ওখানে ভ্যাকসিনেশন সবকিছু ঠিকঠাক আছে কিনা, আর কোন রকম কোনো অ্যালার্জি বা কোনো হাইটের প্রবলেম এগুলো আছে কিনা সেগুলো তো এমনি টাইমে তো বোঝা যায় না, সেগুলো ফ্লাইটে চললে পরে প্রবলেম হতে পারে, সেই জন্য মেডিকেল রিপোর্টটা ক্যারি করা উচিত। তো এগুলো সব গুছিয়ে বাচ্চা, বড় মেয়ের জামা কাপড়, ছোট মেয়ের জামা কাপড়, ওষুধ, তারপরে প্যাম্পার্স ওয়াইপস যা থাকে বাচ্চাদের, তো ঝিটিপিটি প্রচুর জিনিস, সেগুলো সব গুছিয়ে টুচিয়ে আস্তে আস্তে আমার প্রচুর মানে ধুজ্জুটি গেছে, প্রচন্ড টায়ার্ড ছিলাম। তারপরে তো এসে পৌঁছেছি এখানে কটা, তখন বাজে 6টা। 6টার সময় তখন ততক্ষণে বডি নিয়ে বেরিয়ে গেছিল, মানে সদৈপে যেখান থেকে বাড়ি সেখান থেকে বডি বের করে নিয়ে ওরা শ্মশানের দিকে রওনা দিয়েছিল। তো আমাদেরকে ওখান থেকে ফোন করে জানালো কেউ, তো একজন জানানোর পরে আমরা শ্মশানের সামনেই ওয়েট করছিলাম। এবার শ্মশানের সামনে যখন ওয়েট করছি, বাচ্চা
তো তো সাথেই ছিল, এবার বাচ্চা দুটোকে কোথায় রাখবো, তখন সন্ধ্যেবেলায় বাচ্চা দুটোকে নিয়েই শ্মশানে ঢুকেছিলাম দুজনকে নিয়ে। তো ওরা খানিকক্ষণ ছিল। আমার বড় মেয়ে তো কিছুটা হলে পরেও বোঝে, তো কোনোদিনও তো মোবাইলে এরকম দেখেছে, কিন্তু ও তো কোনোদিনও সামনাসামনি এরকম কাউকে এরকম অবস্থায় দেখেনি। যাই হোক, তো ও মানে সঙ্গে সঙ্গে দেখেই ধরতে যাচ্ছিল। তো শতদীপের দিদিরা ছিল ওখানে সবাই, তো তারা ওকে নিয়ে গিয়ে ওকে জল টল খাইয়েছে, বারবার করে আমাকে বকাবকি করছিল। শতদীপকেও বললো যে বাচ্চা নিয়ে কেন এখানে এসেছিস, বাচ্চা দুটোকে মানে আমার বাড়িতে রেখে তারপরে যাওয়ার জন্য। কিন্তু আমরা দেখুন একটা জিনিস তো ঠিক, এবার শতদীপের মা মানে ওদেরও ঠাকুমা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওদের শেষ দেখাটা তো দেখার মতন ওদেরও সেই জায়গাটা দরকার। আর তো কোনোদিনও তাকে দেখতে পারবে না কেউই। ছোট মেয়ের তো একদমই মনে থাকবে না, বড় মেয়ের কিছুটা হলেও তো মনে থাকবে যে এরকম গেছিল। তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওদেরকে তারপরে খানিকক্ষণ রেখে আমি যে গাড়িটা করে আমরা শিলিগুড়ি থেকে এখানে এসেছিলাম সেই গাড়িটাতে করেই আমি আমার বাড়িতে বাচ্চা দুটোকে নামিয়ে দিয়ে আমি আবার শ্মশানে যাই। কারণ শতদীপ প্রচন্ড ভেঙে পড়েছে, মানে ও এতটাই কলকাতা থেকে এমন পাগল পাগল করছিল। তো আমি শ্মশানে যাই, তো ওর সাথে সাথেই ছিলাম। সবাই বলছিল যে তুমি বউ মানুষ, মেয়ে মানুষ, এরকম শ্মশানে সন্ধেবেলা করে এরকম করে কেন ওর পেছন পেছন আছো, বা হাওয়া বাতাস লাগে এরকম কথায় আছে। কিন্তু আমার মনে হয় কি জানেন তো, আজকে আমিও তো মানে মেয়ে, আমার বোন, আমার বাবা মারও যখন এরকম কিছু একটা হবে আমাকে তো যেতেই হবে শ্মশানে। তার যা কাজকর্ম সেটা তো আমাকে করতেই হবে। তো আজকে যেহেতু সে আমার নিজের মা না, তাই বলে কি আমি শ্মশানে যাব না, বা আমি তার জন্য মানে তাকে তার যে কাজকর্মগুলো তারা করছে সেটা দেখবো না, সেটা কখনোই না। এবার মানুষ মানুষ একদিন আমিও যাব, সবাই যাবে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবকিছু চিন্তা করেই আমরা এই ডিসিশন নিয়েছিলাম যে কিচ্ছু হবে না, উপরে ভগবান আছে, সবকিছু ঠিক করে দেবে একদিন একদিন। এই করে চলছে, এখনো আছে। এই সকালবেলায় আমরা গেছিলাম একটু ভারত সেবাশ্রমে কথা বলতে, কারণ কাজটা আমরা ভারত সেবাশ্রমে করবো, মায়ের কাজটা। তো সেই জন্য কথা বলতে গেছিলাম। এই আর কি, এই ফিরলাম। দেখি এবার বড় মেয়ে আর ছোট মেয়েকে স্নান মা করাবে। ছোট মেয়েকে তো খাওয়াচ্ছেই, বড় মেয়ের খাওয়া বাকি আছে। আবার পরে আপনাদের সাথে কথা হবে। এই যে আমাদের ককরোচ, ককরোচের এই যে খাওয়ার সময় এত চিৎকার চেঁচামেচি ঝামেলা গন্ডগোল, সেই জন্য এখনো এই যে ফুপাচ্ছে। এই যে, হ্যাঁ কাশি হয়ে গেল, ককরোচের কাশি হয়ে গেল। মুখের থেকে নে, এটা মুখের থেকে নে, ওর মুখের থেকে নে এটুকুন। হ্যাঁ, এই যে আমার বোন আসলে ওকে খাওয়াতে বসেছিল, বোন খাওয়াতে বসে এমন মানে বোনের কাছে খাবেই না, এই এত জেদ উঠে গেল, কাঁদতে কাঁদতে এখন ফুপাচ্ছে। আর ওরাও কালকে থেকে এই সমস্ত দেখে, ছোটজন তো কিছু বোঝেই না, কিন্তু যে জার্নিটা বা কালকে অ্যাকচুয়ালি বললামই তো, এত তাড়াহুড়োর মধ্যে আমরা বেরোনোর ফলে মানে বাচ্চা দুটো ছোট, বড়টা তো তাও সকালবেলা আমি মুসলি খাইয়ে স্কুলে পাঠিয়েছিলাম। এসে যে ওকে কিছু খাওয়াবো, বাড়িতে কেউ মারা গেলে পরে মানে আমার শাশুড়ি মা যেহেতু, আমি আগুন জ্বালাতে পারবো না বাড়িতে, সেজন্য এদের জন্য যে ভাত বা কিছু করে একটা আমি খাইয়ে নিয়ে আসবো সেটাও পারিনি। ছোটজন তো দুধের উপরে ছিল, আর বড় মেয়ে সকালে যে মুসলি খেয়েছে তারপরে আর ওর কিচ্ছু খাওয়া হয়নি। একবারে আমার বাড়িতে এসে রাত্রি 9টার সময় ভাত খেয়েছে, সকাল 6:30, তারপরে রাত্রি 9টার সময় ভাত খেয়েছে। ছোটজনও তো মানে খাওয়া, এত খিদে পেয়ে গেছিল, এত চিৎকার চেঁচামেচি করছিল ফ্লাইটেও। তারপরে তো কাঁদতে কাঁদতে ঘুমিয়েই পড়লো। বাড়িতে এসে খেয়েছে, খেতে ওর কালকে 2 মিনিটও টাইম লাগেনি। আর রাত্রিবেলা শুয়েই দুজন এমন ঘুম, সকাল একদম 11টার সময় টানা ঘুম থেকে উঠলো আর কি। আরেকটা জিনিস যেটা বলবো, আজকেই ব্লগ করছি, এই ব্লগটা আজকেই আপলোড হবে। হয়তো এখন থেকে আপনারা দিনে দুটো করে ব্লগ পাবেন না, রেগুলারলি পাবেন না, একটা ব্লগই পাবেন, আবার পেতেও পারেন, আমি জানি না। এবার আজকে যখন আমি এই ব্লগটা করছি, তখন এই ব্লগটা যখন আপলোড হবে, তখন যখন অনেক চেনা পরিচিত বা চেনা জানা শুভাকাঙ্ক্ষী আমার যারা দেখবে, অনেকেই বলতে পারে কালকেই এরকম ঘটনা হয়েছে, আজকেই সকাল থেকে ক্যামেরা ধরে বসে পড়েছে। সেটাই আমার বলার। দেখুন, আমরা ব্লগিং করি বা আমরা এটা আমাদের প্রফেশন হিসেবে, আমরা একটা কাজ হিসেবে নিয়েছি। সেখানে বাড়ির একজন, অবশ্যই সেটা খুবই দুঃখদায়ক একটা ঘটনা, সে চলে গেছে, তার জন্য নিজেদের কাজ বন্ধ রেখে, আমি অফিসও ছুটি নিয়েছি 2 দিন, আজকের দিনটা ছুটি নিয়েছি। এবার সেটা বন্ধ রেখে আমরা দিনের পর দিন মানে দুঃখ শোক নিজের মনে
সেটা নিজের মনের মধ্যেই থাকবে। আমি ক্যামেরা ধরছি দেখে এটা না যে আমি দুঃখিত না বা আমি শোকাহত নই। শোকাহত হওয়ার জন্য কাউকে ড্রামা করে বা জিনিস ভাঙচুর করে বা মানে কি বলবো বিভিন্ন ধরনের সিন ক্রিয়েট করে সেটা দেখাতে হয় না। শোক দেখানোর বা দুঃখ দেখানোর মতন অনেক ওয়ে আউট আছে। সেটা নিজের মনের মধ্যে, যে সত্যি দুঃখিত হয় না সে নিজের মনের মধ্যে রাখে, লোকজনকে দেখিয়ে দেখিয়ে দুঃখ দেখায় না। এবার আমি ক্যামেরা আজকে ধরছি দেখে অনেকেই বলবে যে এটা কি ধরনের, মানে কালকেই এরকম ঘটনা হয়েছে, সকালে রাত অব্দি শ্মশানে ছিল বলছে একদিকে, এইদিকে ক্যামেরা ধরে সকাল থেকে কাজ হয়। কিন্তু এটা আমাদের কাজ, এটা আমাদের প্রফেশন, আমাদেরকে এটা কন্টিনিউ করতেই হবে। আমি যদি 7 দিন ভিডিও বন্ধ রাখি না এখন, আমার জানি আমার চ্যানেলে এনগেজমেন্ট চলে যাবে একদম, আর সেটাতে আমার চ্যানেলের উপরে ইম্প্যাক্ট পড়বে। পরে যখন আমি এটাকে আবার রিচ বাড়ানোর চেষ্টা করবো সেই রিচটা আমার আসবে না। সেজন্যই আজকে সকালে ক্যামেরা ধরা। শতদীপ ক্যামেরাতে আসতেই চাইছিল না। আপনারা রেগুলার দেখেন সকালটা শুরু হয় শতদীপের কথা দিয়েই, কিন্তু শতদীপ আসবে, আস্তে আস্তে আসবে। আমি দেখি যদি এখন পারি আমি কিছুটা ওকে ক্যামেরায় আনার চেষ্টা করব, বাট ও মানে রেগুলারিটিটা এখন মেনটেন করতে পারবে না। যা দেখাবো আমি কিছুদিন কন্টিনিউ করব, তারপরে আবার অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা দুজন মিলে করি সেরকম করব। এটা হচ্ছে আমার শাশুড়ি মা, মানে শতদীপের মা। আহ আমরা ভারত সেবাশ্রমে গিয়েছিলাম, তো বললামই আপনাদের এই শ্রাদ্ধ শান্তির যা যা আয়োজন গুলো করার ওখান থেকেই হবে। তো এবার শতদীপ তো আর রেগুলার বেরোতে পারবে না, তো সেই জন্য বললে একবারে মায়ের ফটোটা বাঁধিয়ে নিয়ে যেত। কালকে রাতেই আমরা কয়েকটা ফটো সিলেক্ট করে রেখেছিলাম যে কোন ফটোটা বাঁধাবো। এবার সেই ফটোটার মধ্যে থেকে এই ফটোটাতেই শুধু ফুল বডিটা এসছে। এটাও মানে এই ফটোটার সাথেও অনেক হিস্ট্রি আছে। এটা শতদীপ তো হায়দ্রাবাদে থাকতো। আচ্ছা ঠিক আছে, সেই গল্পটা না হয় আমি পরে আপনাদেরকে বলছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম ওই ফটোটা দেখাতে দেখাতে বলছিলাম, তো মনে হলো যে ফটোটা আগে গুছিয়ে রাখি, কারণ ওটা তো এদিক ওদিক পড়ে থাকবে, ঘরে বাচ্চারা আছে, কোনোভাবে হাত লেগে যদি পড়ে যায় বা কিছু হয়ে যায়। তো এবার হচ্ছে ওটা হচ্ছে শতদীপ যখন হায়দ্রাবাদে থাকতো তখনকার তখনকার ফটো। তখনকার ফটো মানে হায়দ্রাবাদে ছিল শতদীপ। এবার যখন যখন ও আসতো কোনো কোনো সময় ওর বাবা মা এয়ারপোর্টে আনতে যেত, তো সেই টাইমে এটা বাগডোগরা এয়ারপোর্টের সামনে তোলা। আর বাগডোগরা এয়ারপোর্টের সামনে তুলেছিল, তাই যখন কালকে এই ফটোটা বের করা হয়েছিল ও কাঁদতে কাঁদতে বলছিল এই সেই বাগডোগরা এয়ারপোর্টে আজকে এসে নামলাম আর মায়ের শেষ মুখটা দেখার জন্য নামলাম, আর সেই ফটোটাই আজকে বাঁধাবার জন্য দেবো। তো যাই হোক, ওর মনের অবস্থাটা ওই বুঝতে পারছে। এটা তো যার যখন হয় সেই বুঝতে পারে। আমি হয়তো ওকে পাশে থেকে কিছুটা ফিল করতে পারছি। আমার পক্ষে তো এতটা মানে সেই জায়গাটা কেউই বোঝে না। আমারও যখন বাবা মার হবে তখন না, তখন হয়তো আমি এরকম টাইপের ফিল করব। তো এই আর কি। নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার গলার আওয়াজটা অতটা জোরে নেই, যে আমি জানি না ঠিকভাবে রেকর্ড হচ্ছে কিনা। তো যাই হোক, আপনারা তো সবাই শুনেছেন শ্রাবণের মুখে কি হয়েছে না হয়েছে। আর বাদ বাকি কটা দিন শ্রাবণী রেকর্ড করবে, কারণ আমার সেই মানসিক সেই ভালো ইয়ে নেই, মানে অবস্থা নেই যে আমি সেই মানসিক সেই স্টেবিলিটি নেই যে আমি মানে ভিডিও করবো বা করবো না। তো যাই হোক, শ্রাবণী অনেক জোর করার পর আমি হয়তো জাস্ট কয়েকটা লাইনই মানে বললাম, না হলে আমার একদম ইচ্ছে নেই যে ইয়ে করবো। মানে মা চলে গিয়েছে, আর মানে লাস্ট শেষের দিকে খুব মানে আমাকেই চাইছিল, চাইছিল, কারণ প্রচুর চাপে ছিল আমার মা। দুঃখে গিয়েছে, খুব কষ্টে গিয়েছে। আর তো সেরকম কিছু বলার নেই, মানে সেটাই শ্রাবণীকে বলছিলাম যে আমার জীবনে এই অধ্যায়ে আমি মাহারা হয়ে গেলাম। পরের জন্য মানুষের জন্মাবো কিনা জানি না, আর এই মাকে পাবো কিনা সেটাও জানি না। মানে এই জীবনে আমার একটা চ্যাপ্টার আমার আমৃত্যু অব্দি ক্লোজ হয়ে গেল। ঠিক আছে, আর কিছু বলার নেই আমার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই যে আমার মাকে তো দেখাচ্ছি বারবার করে। আমার বাবাকে তো আপনারা চেনেন না। এটা হচ্ছে আমার বাবা, ককরোচকে কোলে নিয়ে আছে। ককরোচের স্নান টান খাওয়া সব কমপ্লিট। খাওয়ালো, বোন খাওয়ানো শুরু করেছিল, তার কাছে তো খেলো না, তারপরে মাই খাওয়ালো, মা স্নান করে দিয়েছে। এবার হচ্ছে চলুন ঘুরে আসি বাড়িটা একটু এপাশ ওপাশে।
আমাদের বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, কিন্তু বাড়িটা একবারে পুরোটা দেখানো সম্ভব না। এবার হচ্ছে কারণ হচ্ছে এটা তো আর ফ্ল্যাট বাড়ি নয়, এটা মানে অনেকটা জমির উপরে পুরো বাড়িটা। তার মধ্যে কিছুটা পোর্শন আজকে দেখাচ্ছি। এই হচ্ছে এটা হচ্ছে বাড়ির পেছনে অনেকটা জায়গা জুড়ে বাবার প্রচুর গাছের শখ, মানে গাছ বোনা, তারপরে গার্ডেনিং করার শখ অ্যাকচুয়ালি। তো সেই জন্য প্রচুর গাছ বুনেছে, গাছ বুনে পুরোটা এখন একদম জঙ্গল। সাপ টাপ যদি থাকে ওদিকে, পুরোটা জঙ্গল হয়ে গেছে। আমি আসলে এদিকে ভয়ে আসতে চাই না, এদিকে সাপ জোক পিঁপড়ে অনেক কিছু থাকে। তো এদিকে কলা গাছ, কাঁঠাল গাছ, জামরুল গাছ, নারকেল গাছ সবকিছু আছে, মানে যে কোনো ফল আর কিনে খেতে লাগে না, এখান থেকেই তুলে তুলে খাওয়া যায়। এই যে দেখুন পুরো জঙ্গল হয়ে আছে। আসলে রিটায়ার করে গেছে বাবা, রিটায়ারমেন্টের পরে কি করবে কি করবে, তো এই গার্ডেনিং করে করেই সময় কাটায়। এটা হচ্ছে আমি বাড়ির পেছন দিকটাতে দাঁড়িয়ে আছি। আমি আস্তে 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 পুরো বাড়িরই আপনাদের ভিডিও দেব। আজকে আমি জাস্ট পেছন দিকটা এটুকুনি শুট করলাম, কারণ প্রচন্ড আমি এক্সস্টেড লাগছি। আর হচ্ছে স্নান টান আবার করতে হবে আমাকে। বাইরে থেকে, বাইরে যা টেম্পারেচার আর যা গরম, আহ কি বলবো, ওই জন্য অস্বস্তি লাগছে। তাই এখন আমি ওই 3 তলার উপরে উঠে নেমে আমি পুরো ভিডিও করার মতন অবস্থায় নেই। আস্তে আস্তে আমি পুরোটা হোম ট্যুর দেবো আপনাদের। আবার চলে এলাম পেছন থেকে, ঘরে এসে ফ্যানের নিচে বসলাম। এই বারবার করে একই কথা বলছে, যা গরম যা গরম। কলকাতায় অ্যাকচুয়ালি হয় কি, কলকাতায় এসিটা অনেকক্ষণ চলে, মানে আমার ঘরের এসিটা সকালবেলা সেই যে রাতে শুরু হয়, সকালবেলায় প্রায় 1টা 2টো অব্দি আমি একটু একটু করে বন্ধ করি, আবার ছাড়ি, যাতে ঘরটা ঠান্ডা থাকে। বাচ্চাটাও স্কুল থেকে আসে, ককরোচও খুব জ্বালাতন করে গরমে, সেজন্য ঘরটা ঠান্ডা থাকে। আর এখানে তো এসি সেই সকালে বন্ধ হয়েছে। এবার তার মধ্যে আমরা বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে মানে পাগল পাগল লাগছে এত গরমে, সারা গায়ে শতই পুরো লাল 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 লাল, মানে স্ক্র্যাচ মতন হয়ে গেছে চুলকোতে চুলকোতে, আমারও তাই। এবার আরেকটা জিনিস বলার ছিল, অনেকেই এই ভিডিওটা দেখার পরে কোয়েশ্চেন করতে পারে যে আমি আমার বাড়িতে আছি, শতদীপও কেন এখানে আছে। তো দেখুন, পরিবারে তো অনেকেরই অনেক কিছু সমস্যা থাকে বা সমস্যা হয়। আমাদের পরিবারেও এরকম অনেক কিছু সমস্যা হয়েছে বিগত বেশ কয়েক বছর ধরে। সেগুলো না হয় ব্লগে আমি আগামী দিনে আস্তে 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 সব বলবো। কারণ একটা জিনিস আমি বুঝে গেছি, বহু বছর মুখ বন্ধ করেছিলাম, এখন সেই যে জিনিসটার জন্য আটকে ছিলাম, মানে মায়ের জন্য, বেসিক্যালি শতদীপ ওর মায়ের জন্যই আটকে ছিল। এই ব্লগটা দেখার পর অনেকে অনেক রকম মন্তব্য করবে, হয়তো কমেন্টেও আসতে পারে। তাদের জন্য একটা কথা বলি, যে ভালোবাসা, রেসপেক্ট, স্নেহ যার যার নিজের মনে। পারিবারিক কি অশান্তি হয়েছে না হয়েছে তার জন্য সবারই অভিমান হয়, সবারই রাগ হয়েছিল, অভিমান হয়েছিল, তাই বলে কারোর জন্য কারো ভালোবাসা কখনো কমেনি। আমরা তার জন্য কতখানি চিন্তা করেছি বা করতাম না, হয়তো অনেক কিছু কথাবার্তা হয়েছে। আমি ব্লগে এগুলো এখনই আজকে এই মুহূর্তে এগুলো বলা সম্ভব না, আর আমি বলবো না। আস্তে 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 আমি সবই বলবো, কারণ একতরফা মানুষ শুনে গেছে বহুদিন, দুপক্ষ শোনাটা উচিত ছিল। কালকে শতদীপ কেন এই বাড়িতে আছে সেই প্রসঙ্গে আমি বলি, কালকের ডেটে দাঁড়িয়েও একটা মানুষ যে চলে গেছে, এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল ওই বাড়িতে, যার জন্য শতদীপকে এই বাড়িতেই যা কাজকর্ম করার, মানে যা কাজকর্ম মানে কি, এখন তো আছে কাজকর্ম, তো ভারত সেবাশ্রমেই হবে, মানে ওকে এখানে থাকতে হচ্ছে। এবার আরো কিছু গন্ডগোল ঝামেলা যেগুলো চলেছিল, আজকে আমরা সকালবেলা ওই বাড়িতে গিয়েছিলাম, যাওয়ার পরও এই মুহূর্তে যে কথাগুলো ওখানে আলোচনা হলো বা যে কথাগুলো আলোচনা হয়েছে, সেই কথাগুলো যারা খুব শোকাহত বলে নিজেদেরকে প্রমাণ করেছে কালকের থেকে, যারা খুব দুঃখিত বলে বহু মানুষের সামনে বহু কিছু মানে সিন ক্রিয়েট দেখিয়েছে বা ড্রামা করেছে, আজকে তাদের মুখ বা অ্যাপিয়ারেন্স বা তাদের কথাবার্তা শুনে একবারের জন্যও মনে হলো না তারা শোকাহত বা তারা দুঃখিত। না হলে পরে একটা মানুষ চলে যাওয়ার পরে পরের দিনই তার সম্বন্ধে এই সমস্ত কথা কোনো লোকজন কেউ কখনো বলতে পারে না। এটা আমার মন বলে, আমি যেটা বুঝি সেটাই বলে, অন্তত আমি বলতে পারবো না। আমি যদি আজকে ওই জায়গাটায় গিয়ে মুখ খুলতাম, আজকে অনেক কিছু আমি না, শুধু আমরা সহ্য করেছি, কোনোদিনও কাউকে কিছু জানানোর প্রয়োজন মনে করিনি, কারণ আমাদের মনে হয়েছিল যদি আমি থুতুটা ছেটাই নিজের গায়ে থুতুটা পড়বে, সেটা ভেবে আমরা বলিনি
কাউকে কোনো কিছু, কিন্তু তারা সবাইকে সবকিছু জানিয়েছে। সেই জন্য আমরা সবার কাছে খুব খারাপ, আমরা খারাপ ভালো, খারাপ হয়েই ভালো থাকতে চাই। ভগবান ওপরে আছে, ভগবান একদিন না একদিন বিচার করবে। শুধু কালকে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটাতে কিছুটা হলেও যারা প্রেজেন্ট ছিল, শ্মশানে হোক বা যেখানে হোক, সেখানে কিছুটা হলেও বুঝতে পেরেছে লোকজন কি পরিস্থিতিতে আমাদের সাথে কি কি হয়েছিল ওই বাড়িতে বা হয়েছে। তো আমি ব্লগে, আমারও রিলেটিভ প্রচুর আছে, অবভিয়াসলি শতদীপেরও আছে, আমার শ্বশুরবাড়ির লোকজন আছে, সবাই দেখবে, দেখে অনেক কিছু ফোন আসবে, মন্তব্য করবে, করুক, তাতে আজকে অন্তত এইটা বলতে পারি আমি শতদীপের কাছ থেকে পারমিশন নিয়ে এটা আমি আজকে ব্লগটা করছি। যে কথাগুলো বললাম, আমরা আর কোনো কিছুর জন্য আটকে নেই এখন। যে জিনিস যে যার জন্য আটকে ছিলাম সে চলে গেছে। এবার আমি যদি আস্তে 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 আমি সব রিভিল করব। এগুলো না বলতে বলতে আজকের ডেটে গিয়েও যখন কিছু বাজে কথা শুনে আসলাম না ওই বাড়ি থেকে, তখন এসে মনে হলো যে আর চুপ করে থাকার সময় না এটা, কারণ হয়ে গেল তো, বহু বছর হয়ে গেল, চলছে। আর কালকে এই ঘটনা হওয়ার পরে মানসিকতাটাই এমন নিয়ে এসেছিলাম যে যাক সবকিছু, যদি এরপরে কালকে ওই বাড়িতে গিয়ে আমরা চারজন যখন ওই বাড়িতে যাব, হয়তো কালকের দিনে দাঁড়িয়ে তারা সবকিছু ঠিক করে নেবে, কিন্তু কালকে তো বাড়ি পর্যন্ত আমরা পৌঁছতেই পারিনি, যা কিছু হওয়ার শ্মশানেই হয়েছে। আস্তে আস্তে সবই বলবো, আজকের পর্যন্ত এইটুকুটা। আজকে আমি আমাদের প্রথম দিকের কথা বলবো। প্রথম দিকে মানে শতদীপ আর আমার বিয়ে কিভাবে হয়েছিল। শতদীপের সাথে যখন আমার বিয়ে হয়েছিল, শতদীপ তখন হায়দ্রাবাদে ছিল। বিয়েটা ঠিকঠাক হওয়ার পরে হায়দ্রাবাদে ছিল। আমাদের তো অ্যারেঞ্জ কাম লাভ ম্যারেজ, মানে আমাদের বাড়ি থেকে দেখাশোনা করার পরেও আমাদের প্রচুর প্রায় 2-2.5 বছর পরে আমাদের বিয়েটা হয়, কারণ আমাদেরকে দুবাড়ি থেকেই বলেছিল তোমরা মেলামেশা করো, যদি দুজন দুজনের সাথে কম্পেটিবিলিটি ম্যাচ করে তাহলে পরেই তোমাদের বিয়েটা হবে। এনিহাও সেই জিনিসটা করার জন্যই এতটা লেট হয়েছিল। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমাদের কথাবার্তা শুরু হয়, শতদীপ হায়দ্রাবাদে থাকতো, আমি থাকতাম কলকাতায়। এবার কি হলো, শতদীপ বিজনেস করবে বলে হায়দ্রাবাদ থেকে চলে এলো কলকাতায়। তার কিছুদিনের মধ্যে আমার ব্যাঙ্গালোরে পোস্টিং হলো, মানে আমি ওখানে নতুন জব পেয়েই চলে গেছিলাম, ব্যাঙ্গালোরে পোস্টিং হলো। এই সমস্ত করতে করতেই হয়ে গেল হচ্ছে 2-2.5 বছর হয়ে গেল। তারপরে বিয়ের পরেও আমরা বহু বছর, সরি আমার আসলে ছোট মেয়ে এত বিরক্ত করছিল, সেই জন্য আমি কেটে দিতে বাধ্য হয়ে আবার করে ভিডিওটা শুরু করি। হ্যাঁ, বিয়ের পরেও আমরা প্রচুর দিন আলাদা ছিলাম। প্রচুর দিন আলাদা বলতে, শতদীপ যেহেতু কলকাতায় ছিল, আমি ব্যাঙ্গালোরে ছিলাম। শতদীপ যাতায়াতের মধ্যে ছিল, আমি তো আর অত ছুটি পাই না বা পেতামও না। তখন তো আর ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা ছিল না, আর হচ্ছে তখন অফিসে আমাকে যেতেই হতো। সেই জন্য বহু বছর আলাদা ছিলাম। এবার দেখুন, আমারও মেয়েরা বড় হচ্ছে, সবারই বাড়িতে বাচ্চা বড় হচ্ছে। তাদেরকে যখন আপনারা সেই শিক্ষায় শিক্ষিত করছেন, তাদেরকে নিশ্চয়ই বাড়িতে বসিয়ে সারা জীবনভর তাদেরকে ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার জন্য নিশ্চয়ই করছেন না। এবার সেখানে শতদীপ নিজে একটা পড়াশোনা করে, সে জায়গায় নিজে চাকরি করে, তারপরে নিজের টাকা পয়সা দিয়েই একটা বিজনেস শুরু করার মনে করলো। কারণ শতদীপ ভেবেছিল যে বেশি দূরে থাকলে পরে ভবিষ্যতে, মানে বাবা মার যখন বয়স হবে সেই জায়গায় ফিরে আসা অসুবিধা হবে, মানে যখন তখন কোনো খবর এলে পরে আসতে পারবে না বা তাদের জন্য কিছু করতে পারবে না। সেই জন্যই একটা চিন্তা ভাবনা করে সে হায়দ্রাবাদ থেকে চাকরি ছেড়ে সে চলে এলো কলকাতায়। আমি তখন অনেকবার বলেছিলাম যে শতদীপ চাকরিটা ছেড়ো না, অ্যাটলিস্ট কিছুদিন পরে ছাড়ো, বিয়েটা হয়ে যাক, ছাড়ো। শোনেনি, তখন চলে এসেছিল শুধু এই কথা চিন্তা করে যে বাড়ির কাছাকাছি অ্যাটলিস্ট থাকতে পারবে। এবার আমি ব্যাঙ্গালোর থেকেও চলে এলাম যে আমাদেরকে আলাদা থাকতে হচ্ছে, অ্যাটলিস্ট বাড়ির কাছাকাছি থাক, কিছু হলে পরেই যাতে আমরা দৌড়ে আসতে পারি। এবার অনেকেরই কথা, মানে আমাদের মধ্যে পারিবারিক কিছুটা আমি জিস্ট বলছি যে আমরা বাইরে থাকি, আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য বা শতদীপের বাবা মার জন্য কিছু করে না বা কিছু করছে না, কিন্তু আমরা কি করেছি না করেছি বা দূরে থাকা সত্ত্বেও যেখানে যেখানে কি কি সাপোর্ট দিয়েছি, সব কিছুর প্রমাণ কোথাও না কোথাও আছে। কেউ যদি দেখতে চায় বা কেউ যদি শুনতে চায়, সেগুলোও আমরা দিতে পারি। কিন্তু বলুন তো, কি ওই যে থুতুটা যদি সেটাই নিজের গায়েই পড়বে। এতদিন কিছু বলিনি বা অনেকেরই অনেক কোয়েশ্চেন এসছে, আমরা কোনো রকম মুখ খুলতে চাইনি। আজকের ডেটে দাঁড়িয়ে, আজকে আমাদের 8 বছর বিয়ে হয়েছে, তো শতদীপ 2009 সাল থেকে বাইরে, আর আমিও 2009 সাল থেকে বাইরে, কিন্তু কলকাতায় ছিলাম 2015 সাল থেকে, আমি ব্যাঙ্গালোরে ছিলাম।
এবার আজকের ডেটে এসে এরকম শুনতে হয় যখন যে আমরা বাইরে থেকে কিছুই করিনি সেজন্য আমরা বাইরের লোক, আমাদের কোনো রকম অধিকার নেই, সেই জিনিসটাই খুব খারাপ লাগে। মানে আমরা কি করেছি বাইরে থেকে সেটাও এবার মানে আমার ওপরেও তো ওই বাড়িতে লোকজন আছে, তারা মনে করে যে কাছে থেকে কিছু কাজ করব না, বাড়িতে বসে থেকেই সবকিছু, যেহেতু ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতন তো মাথার উপরে বাবা মা আছেই, কিন্তু আমরা চেয়েছিলাম, আমরা তো শিক্ষিত, পড়াশোনা করেছি, সেজন্য বাবা মার ঘাড়ে বসে খাবো কেন, আমরা তো নিজের পায়ে দাঁড়াবো। সেটাকে যদি মনে হয় যে বাবা মাকে অসম্মান করে বাইরে থাকা বা বাইরে থেকে কিছু করলাম না, আমার মনে হয় এটা জাস্টিফাইড না। আমরা কি করেছি না করেছি আমরা জানি। আমরা সব লোকের কাছেই এতদিনে এত বছর পারিবারিক অশান্তিতে খারাপ হয়ে গেছি, কিন্তু আজকে যার জন্য আটকে থাকা সেই যখন নেই, সেই জন্য এতগুলো কথা বলার, আরো আস্তে আস্তে বলবো, এটাই বলার। আজকে এটুকুনি থাক। হ্যাঁ, তো যেটা বলছিলাম, মানে কালকে সকালে মারা গেছেন উনি। তো এবার কালকে সকালে যখন মারা গেছে, আমরা যখন জানতে পেরেছি 10টার সময়, উনি অ্যাকচুয়ালি 9:50 মারা গেছে, এবার হচ্ছে 10টার সময় আমরা যখন জানতে পেরেছি, তো আমাকে সমস্ত কিছু কালকে, তো সেরকম আমরা জানতামও না এরকম পরিস্থিতিতে মানে চলে আসতে হবে হঠাৎ করে। হঠাৎ খবর পেয়ে তখন তড়ি ঘড়ি সারা বাড়ি ঘরে সবকিছু গুছিয়ে, ফ্রিজে পুরো মাছ মাংস সবকিছু ভর্তি ছিল, সবজিতে ভর্তি ছিল। এতদিনের জন্য আসা, প্রায় 14-15 দিনের এখন এখানে থাকতে হবে, সেগুলো পরিষ্কার না করে এলে পরে গিয়ে দেখবো এমন অবস্থা হয়ে আছে, ফাঙ্গাস পরে সবকিছু পরে এমন অবস্থা, তখন গিয়ে আরো দুধছুটি হবে। সেই জন্য ফ্রিজ পরিষ্কার করে যা যা বাইরে জিনিস ছিল সেগুলো বাসন কোসন মেজে, দিদি এসেছিল কাজ করতে, দিদিও হাতে হাতে সাহায্য করেছে, কিন্তু বুঝতেই পারেন আমার তো দুটো একদম ছোট ছোট দুধের শিশু, মানে তাদের ওষুধ থেকে শুরু করে তাদের মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে সমস্ত, যেহেতু আমরা কালকে ফ্লাইটে এসেছি, তো মেডিকেল রিপোর্টটা সাথে রাখা খুব দরকার। আমি আরেকটা কথা এখানে বলবো, যারা ফ্লাইটে ছোট বাচ্চা নিয়ে যাতায়াত করেন, মেডিকেল রিপোর্টটা সবসময় সাথে রাখবেন, কারণ কি কত ফিট হাইটের ওপরে গেলে পরে বাচ্চাদের যদি কোনো কারণে শ্বাসকষ্ট বা ইন্টারনাল কোনো রকম সমস্যা হয়, তখন ওই মেডিকেল রিপোর্টটা ওদের দেখে ওখানে ভ্যাকসিনেশন সবকিছু ঠিকঠাক আছে কিনা, আর কোনো রকম কোনো অ্যালার্জি বা কোনো হাইটের প্রবলেম এগুলো আছে কিনা, সেগুলো তো এমনি টাইমে তো বোঝা যায় না, সেগুলো ফ্লাইটে চললে পরে প্রবলেম হতে পারে, সেই জন্য মেডিকেল রিপোর্টটা ক্যারি করা উচিত। তো এগুলো সব গুছিয়ে বাচ্চা, বড় মেয়ের জামা কাপড়, ছোট মেয়ের জামা কাপড়, ওষুধ, তারপরে প্যাম্পার্স ওয়াইপস যা থাকে বাচ্চাদের, তো ঝিটিপিটি প্রচুর জিনিস, এগুলো সব গুছিয়ে টুছিয়ে আস্তে আস্তে প্রচুর প্রচুর মানে ধুজ্জুটি গেছে, প্রচন্ড টায়ার্ড ছিলাম। তারপরে তো এসে পৌঁছেছি এখানে কটা, তখন বাজে 6টা। 6টার সময় তখন ততক্ষণে বডি নিয়ে বেরিয়ে গেছিল, মানে সদৈপে যেখান থেকে বাড়ি সেখান থেকে বডি বের করে নিয়ে ওরা শ্মশানের দিকে রওনা দিয়েছিল। তো আমাদেরকে ওখান থেকে ফোন করে জানালো কেউ, তো একজন জানানোর পরে আমরা শ্মশানের সামনেই ওয়েট করছিলাম। এবার শ্মশানের সামনে যখন ওয়েট করছি, বাচ্চা তো সাথেই ছিল, এবার বাচ্চা দুটোকে কোথায় রাখবো, তখন সন্ধ্যেবেলায় বাচ্চা দুটোকে নিয়েই শ্মশানে ঢুকেছিলাম, দুজনকে নিয়ে। তো ওরা খানিকক্ষণ ছিল। আমার বড় মেয়ে তো কিছুটা হলে পরেও বোঝে, তো কোনোদিনও তো মোবাইলে এরকম দেখেছে, কিন্তু ও তো কোনোদিনও সামনাসামনি এরকম কাউকে এরকম অবস্থায় দেখেনি। যাই হোক, তো ও মানে সঙ্গে সঙ্গে দেখেই ধরতে যাচ্ছিল। তো শতদীপের দিদিরা ছিল ওখানে সবাই, তো তারা ওকে নিয়ে গিয়ে ওকে জল টল খাইয়েছে, বারবার করে আমাকে বকাবকি করছিল। শতদীপকেও বললো যে বাচ্চা নিয়ে কেন এখানে এসেছিস, বাচ্চা দুটোকে মানে আমার বাড়িতে রেখে তারপরে যাওয়ার জন্য। কিন্তু আমরা দেখুন একটা জিনিস তো ঠিক, এবার শতদীপের মা মানে ওদেরও ঠাকুমা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওদের শেষ দেখাটা তো দেখার মতন ওদেরও সেই জায়গাটা দরকার। আর তো কোনোদিনও তাকে দেখতে পারবে না কেউই। ছোট মেয়ের তো একদমই মনে থাকবে না, বড় মেয়ের কিছুটা হলেও তো মনে থাকবে যে এরকম গেছিল। তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওদেরকে তারপরে খানিকক্ষণ রেখে আমি যে গাড়িটা করে আমরা শিলিগুড়ি থেকে এখানে এসেছিলাম, সেই গাড়িটাতে করেই আমি আমার বাড়িতে বাচ্চা দুটোকে নামিয়ে দিয়ে আমি আবার শ্মশানে যাই। কারণ শতদীপ প্রচন্ড ভেঙে পড়েছে, মানে ও এতটাই কলকাতা থেকে এমন পাগল পাগল করছিল। তো আমি শ্মশানে যাই, তো ওর সাথে সাথেই ছিলাম। সবাই বলছিল যে তুমি বউ মানুষ, মেয়ে মানুষ, এরকম শ্মশানে সন্ধেবেলা করে এরকম করে কেন ওর পেছন পেছন আছো, বা হাওয়া বাতাস লাগে এরকম কথা আছে।
কিন্তু আমার মনে হয় কি জানেন তো, আজকে আমিও তো মানে মেয়ে, আমার বোন, আমার বাবা মারও যখন এরকম কিছু একটা হবে, আমাকে তো যেতেই হবে শ্মশানে। তার যা কাজকর্ম সেটা তো আমাকে করতেই হবে। তো আজকে যেহেতু সে আমার নিজের মা না, তাই বলে কি আমি শ্মশানে যাব না, বা আমি তার জন্য মানে তাকে, তার যে কাজকর্মগুলো তারা করছে সেটা দেখবো না, সেটা কখনোই না। এবার মানুষ মানুষ একদিন, আমিও যাব, সবাই যাবে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবকিছু চিন্তা করেই আমরা এই ডিসিশন নিয়েছিলাম যে কিচ্ছু হবে না, উপরে ভগবান আছে, সবকিছু ঠিক করে দেবে একদিন একদিন। এই করে চলছে, এখনো আছে। এই সকালবেলায় আমরা গেছিলাম একটু ভারত সেবাশ্রমে কথা বলতে, কারণ কাজটা আমরা ভারত সেবাশ্রমে করবো, মায়ের কাজটা। তো সেই জন্য কথা বলতে গেছিলাম। এই আর কি, এই ফিরলাম। দেখি এবার বড় মেয়ে আর ছোট মেয়েকে স্নান মা করাবে। ছোট মেয়েকে তো খাওয়াচ্ছেই, বড় মেয়ের খাওয়া বাকি আছে। আবার পরে আপনাদের সাথে কথা হবে।